সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। কেমন চলছে তোমাদের পড়াশোনা? আশা করি অনেক ভালো চলছে। গত ক্লাসে আমি তোমাদের কি শিখিয়েছিলাম বলো তো? বীজগণিতের চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায় করিয়েছিলাম না? আরও একটা চ্যাপ্টার বাকি আছে, ওইটা আমরা পরে করব। তো আজকে তোমাদের একটা নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব তোমাদের সাথে। সেটা হচ্ছে অধ্যায় 9, ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতি বিষয়টা তোমরা আগে ক্লাস 8 পর্যন্ত কখনোই শিখো নাই বা জানো না। আজকে এই বিষয়টা সম্পূর্ণ নতুন, তোমাদের সাথে আলোচনা করব এবং ভালো করে বোঝার তোমরা চেষ্টা করবে, আমিও চেষ্টা করব তোমাদেরকে ভালো মতো বোঝানোর জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আসো একটু বিষয়টা বুঝি। ত্রিকোণমিতিক অনুপাতটা কি? পেজ নাম্বার আমি একটু বলি, তোমাদের বইয়ে 174 নম্বর পেজ। দেখো, এখানে আসলে ত্রিকোণমিতি বিষয়টা এটা তো একটা অধ্যায়, একটা শাখা। এটা গণিতে কিভাবে আসলে সেটা সম্পর্কে আমরা একটু ধারণা নেই। দেখো, তোমাদের বইয়ের শুরুতেই লিখেছে, আমরা প্রতিনিয়ত ত্রিভুজ, বিশেষ করে সমকোণী ত্রিভুজের ব্যবহার করে থাকি। আমাদের চারিদিকে পরিবেশে নানা উদাহরণ দেখা যায় যেখানে কল্পনায় সমকোণী ত্রিভুজ গঠন করা যায়। সেই প্রাচীন যুগে মানুষ জ্যামিতির সাহায্যে নদীর তীরে দাঁড়িয়ে নদীর প্রস্থ নির্ণয় করার কৌশল শিখেছিল। গাছে না উঠেও গাছের ছায়ার সাথে লাঠি তুলনা করে নিখুঁতভাবে গাছের উচ্চতা মাপতে শিখেছিল। আসলে শিক্ষার্থী বন্ধুরা, বর্তমান যুগ তো এখন অনেক উন্নত হয়েছে। বড় বড় গাছ মাপার জন্য এখন আমাদের অনেক উন্নত মানের যন্ত্রপাতি আছে। পাহাড় পর্বত মাপার জন্য অনেক বড় বড় যন্ত্রপাতি আছে। মহাসাগরের গভীরতা এসব নির্ণয় করার জন্য আমরা অনেক উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করি। কিন্তু অতীতকালে এই যন্ত্রপাতি তো ছিল না। তখন মানুষ বুদ্ধি, বিভিন্ন কৌশল ব্যবহার করে নিখুঁতভাবে বিভিন্ন গাছের উচ্চতা নির্ণয় করতো। যেমন ধরো, অনেক বড় একটা গাছ, গাছের ছায়া তো আসলে কোথায় পড়ে? মাটিতে পড়ে না। ওই ছায়ার সাথে লাঠির তুলনা করে ওরা সুন্দর মতো গাছের উচ্চতা মাপতে পারতো। আবার কি করতো, এই জ্যামিতি আগে জ্যামিতির সাহায্যে ওরা কি করতো, নদীর তীরে দাঁড়িয়ে নদী কতটুকু চওড়া, ওর প্রস্থ কতটুকু, সেটা নির্ণয় করতে পারতো। আচ্ছা, এখন এই এই থেকেই আসলে এই বিভিন্ন দৈর্ঘ্য উচ্চতা মাপার থেকে আস্তে আস্তে গণিতবিদরা চিন্তা করলো যে একটা পদ্ধতি, একটা শাখা দরকার, যে শাখায় এই জ্যামিতির সাহায্যে আমরা সহজেই যেন বড় বড় গাছ, পাহাড় পর্বত, নদীর প্রস্থ, নদীর গভীরতা, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বা সূর্য থেকে বিভিন্ন নক্ষত্রের দূরত্ব, এগুলো যেন সহজে নির্ণয় করা যায়। এই চিন্তা থেকে আসলে ত্রিকোণমিতি এই শাখাটা তৈরি হয়েছে। এবং এই ত্রিকোণমিতির সাহায্যে আমি যখন অঙ্ক করাবো, দেখবে যে এই ত্রিকোণমিতির সাহায্যে বিভিন্ন গাছের উচ্চতা তোমরা সহজে নির্ণয় করতে পারবে। এবং এই গাছের সাহায্যে তুমি নদীর প্রস্থ, এই ত্রিকোণমিতির সাহায্যে, সূত্রের সাহায্যে নদীর চওড়া, নদীর গভীরতা, অনেক কিছু নির্ণয় করা যায়। আচ্ছা, এখন ত্রিকোণমিতি। আচ্ছা, এই ত্রিকোণমিতি শব্দটা আসলে একটা গ্রিক শব্দ। ত্রি। দেখো, ত্রি মানে, তোমাদের বই সুন্দর করে লেখা আছে 3। আর গণ, গণ মানে কি? ধার, ধার তোমরা বুঝো। আর মিট্রি, মিট্রি মানে পরিমাপ। অর্থাৎ এই ত্রিকোণমিতি, এই চ্যাপ্টারে ত্রিকোণমিতি এই শব্দটা আসছে একটা গ্রিক শব্দ থেকে। এইখানে TRI, ট্রি মানে 3। গণ, গণ মানে কি? ধার, ধার মানে কি? বাহু। আর মেট্রন মানে মেট্রিক। এই মেট্রিক কথাটা আসলে মেট্রন থেকে আসছে। মেট্রন অর্থ পরিমাপ। অর্থাৎ
ত্রিকোণমিতি এই অধ্যায়ে আমরা একটা বিশেষ ত্রিভুজ নিয়ে কাজ করব। সেই ত্রিভুজটার নাম কি? সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের কয়টা বাহু থাকে? 3টা বাহু। দেখো, এই একটা বাহু, এটা আর একটা বাহু, এই আর একটা বাহু। কয়টা বাহু হলো? 3টা বাহু। তাহলে এই 3টা বাহুর পরিমাপ বা এই 3টা বাহুর মধ্যে যে কোনো 2টা বাহুকে অনুপাত ধরে আমরা দেখবা কিছুক্ষণ পরেই শিখাবো, মোট 6টা অনুপাত তৈরি হয়। এই 6টা অনুপাতকে আমরা 6টা নামে অভিহিত করি, এবং কি কি নাম সেটা আমি পরে বলছি। এই যেহেতু 3টা বাহু নিয়ে মূলত সমকোণী ত্রিভুজ নিয়ে এই ত্রিকোণমিতিতে কাজ হয়, এবং এই ত্রিভুজের 3টা বাহুকে নিয়ে পরিমাপ অনুপাত ধরে নতুন নতুন ত্রিকোণমিতিক অনুপাত তৈরি হয়। যেহেতু এই বাহু নিয়ে আসলে আমরা এই ত্রিকোণমিতিতে কাজ করি, তাই এই শাখার নাম দেওয়া হয়েছে ত্রিকোণমিতিক রেশিও। ঠিক আছে? আচ্ছা, তারপর একটু দেখো এখানে কি বলেছে। ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে পাঠদান করা হয়। মানে এই ত্রিকোণমিতিতে মূলত সমকোণী ত্রিভুজের বাহু আর কোণ নিয়ে আমরা কাজ করি। মিশর ব্যাবিলনে, মানে এটা প্রথম ব্যবহার হতো মিশর ও ব্যাবিলনিয়ান সভ্যতায় এর ব্যাপক ব্যবহার দেখা যায়। এই ত্রিকোণমিতির ব্যবহারটা আসলে মিশর ও ব্যাবিলনিয়ান সভ্যতায় বেশি দেখা গিয়েছে। মিশরীয়রা মূলত ওই জমি মাপার ক্ষেত্রে আর হলো ইঞ্জিনিয়ারিং কাজে এই ত্রিকোণমিতিটা বিশেষ ব্যবহার করত। এছাড়াও এই ত্রিকোণমিতির সাহায্যে জ্যোতিষবিদরা কী করতো জানো? আগে বিভিন্ন পৃথিবী থেকে বিভিন্ন নক্ষত্রের দূরত্ব, সূর্য থেকে নক্ষত্রের দূরত্ব, এগুলো নির্ণয় করত। এছাড়াও আধুনিক ত্রিকোণমিতিতে দেখা গেছে যে আধুনিক ত্রিকোণমিতি গণিতে তো অনেক শাখা আছে, প্রত্যেকটা শাখায় কম বেশি এই ত্রিকোণমিতি ব্যবহৃত হয়। ঠিক আছে? ত্রিকোণমিতিক সংক্রান্ত, ত্রিভুজ সংক্রান্ত সমস্যা সমাধান, নেভিগেশন ইত্যাদি ক্ষেত্রে ত্রিকোণমিতির ব্যাপক ব্যবহার দেখা যায়। জ্যোতিষবিজ্ঞান, ক্যালকুলাস, গণিতের অন্যান্য গুরুত্বপূর্ণ শাখাও কিন্তু ত্রিকোণমিতির ব্যবহার হয়। তার মানে বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা, গণিতের তো অনেকগুলো শাখা আছে, তাই তো? যেমন পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ক্যালকুলাস, সবগুলো শাখায় কম বেশি ত্রিকোণমিতির ব্যাপক ব্যবহার হয়। তার মানে এই ত্রিকোণমিতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এইটা ছাড়া গণিতের জগৎ অসম্পূর্ণ থেকে যেত, এবং এটার সাহায্যে তুমি অনায়াসে অনেক বড় বড় জিনিস অল্প পরিশ্রমে তোমরা বের করে ফেলতে পারবে, পরিমাপটা বিশেষ করে নির্ণয় করতে পারবে। আচ্ছা, এখন আমরা বুঝতে পারছো যে যেহেতু ত্রিকোণমিতির নাম হলো 3টা ধার পরিমাপ, মানে ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের 3টা বাহুকে নিয়ে যেহেতু ত্রিকোণমিতিতে আমরা কাজ করব, তাই বাহুগুলোর নাম জানা খুব জরুরি। ঠিক আছে? না জানলে আমরা বুঝবো না যে আসলে কোনটা কি নাম, আর সূত্র আমরা বুঝবো না। দেখো শিক্ষার্থী বন্ধুরা, ABC এটা একটা ত্রিভুজ, এবং খেয়াল করছো যে এই AB বাহুটা দেখো একদম লম্বভাবে আছে, আর নিচে একটা অনুভূমিক, মানে শয়ন শুয়ে আছে এরকম একটা রেখা, আর একটা রেখা দেখো বাঁকাভাবে আছে। তো এই যে লম্ব যে এঁকেছো, লম্ব আঁকার কারণে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 90 ডিগ্রি। আমরা জানি ভূমির উপর যদি একটা রেখাকে সোজাভাবে আঁকা যায়, তাহলে এটা কি হয়? লম্ব তৈরি হয়, এবং কোণের পরিমাণ কত? 90 ডিগ্রি। তাহলে মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা যে এই বি কোণটা কি হলো তোমার? 90 ডিগ্রি। তাহলে এই লম্বভাবে খাড়া রেখাটাকে আসলে বলা হয় লম্ব। এই খাড়া রেখাকে কি বলবো? লম্ব বলবো। আচ্ছা, আর সমকোণের, ভালো করে শিখে রাখো, সমকোণের এই যে ABC, এখানে বি কোণটা তো 90 ডিগ্রি। 90 ডিগ্রি দেখো বি কোণের ঠিক উল্টা দিকে এসে একটা বাহু পায়, দেখো তেসরা ভাবে আছে। এই এসি বাহুকে আসলে আমরা
কি বলি? অতিভুজ। কি বলি? অতিভুজ। অতিভুজও বলা যায়, অথবা কি বলা যায়? অতিভুজও বলতে পারো, অথবা আচ্ছা, অতিভুজে আমরা বলবো সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আর এখানে দেখবা যে সমকোণের সাথে এখানে আমরা একটা সূক্ষ্ম কোণ দেখছি, একটা সূক্ষ্ম কোণ হয় আর অবশিষ্ট দুইটা কোণ কিন্তু কি হয়? সূক্ষ্ম কোণ হয়। তার মানে বি কোণ হলো সমকোণ আর এ আর সি কোণ হবে সূক্ষ্মকোণ। তাহলে সবসময় মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, সি যদি সূক্ষ্মকোণ ধরো তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে সূক্ষ্মকোণের, আবার বলছি, সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলে। তোমরা এটা লিখে নিতে পারো তোমাদের সুবিধার জন্য যে অতিভুজ কাকে বলে? অতিভুজ কাকে বলে? অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু যা যা সমকোণের বিপরীতে অবস্থিত। তার মানে সংজ্ঞাটা লিখতে পারো, অতিভুজ কাকে বলে? সমকোণের বিপরীতে যে বাহুটাই, যেটা বিকোণ যদি সমকোণ হয় তাহলে এই এই বিকোণের উল্টো দিকে দেখো এসে একটা বাহু পাচ্ছি, এই বাহুকে বলা হয় অতিভুজ। এই অতিভুজ এসি রেখা দেখো অন্য দুইটা বাহুর চেয়ে বড় হয়, ঠিক আছে? তাহলে সমকোণী ত্রিভুজের সবচাইতে বৃহত্তম বাহুই হচ্ছে কি? অতিভুজ। 2, বিপরীত বাহু আর একটা নাম হচ্ছে বিপরীত বাহু হচ্ছে প্রদত্ত কোণের বিপরীত বাহু। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো আসলে এই ত্রিকোণমিতিতে বাহু আর কোণ নিয়ে কাজ করব। তো দেখো যে এখানে তো বৃত্ত সমকোণ, কিন্তু অপর আরও দুইটা কোণ থাকে, একটা এ কোণ আর একটা সি কোণ। এখন সি কোণকে যদি তুমি হিসাব করো তাহলে সি কোণ হিসাবে এই কোণের ঠিক বিপরীতে কোন বাহু আছে? এ বি। তাহলে সূক্ষ্ম কোণের বিপরীত বাহুকে আসলে কি বলে? লম্ব বলে, অথবা বিপরীত বাহু বলে। দুইটা নামে কিন্তু ডাকে, একটা বিপরীত বাহু আর অথবা লম্ব। বিপরীত বাহুও বলতে পারো অথবা লম্বও বলতে পারো। আচ্ছা, আর আর একটা হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু হচ্ছে দেখো সন্নিহিত বাহুটা কি? সন্নিহিত বাহু হচ্ছে প্রদত্ত কোণ। ধরো তোমাকে যদি সি কোণ দেওয়া থাকে, এই সি কোণের সাথে দেখো নিচে একটা রেখা পাই, এই যে বিসি একটা রেখা পাই, তাহলে কোণ সৃষ্টিকার এই যে কোণের সাথে
কোণ সৃষ্টিকারী একটা রেখাংশ, মানে এই বিসিকে বলা হয়, এই বিসিকে কি বলা হয় আমি একটু লিখে দিই। এই বিসিকে তুমি, এই বিসিকে বলা হয় ভূমিও বলতে পারো, অথবা কি বলতে পারো, সন্নিহিত বাহু বলে। ঠিক আছে, তাহলে আমি আবার তোমাদের বুঝাই দিই। সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলে? লম্ব অথবা বিপরীত বাহু। আর সূক্ষ্মকোণের সাথে যে একটা বাহু পাওয়া যায় মাটির সাথে নিচে, সেটাকে ভূমিও বলা যায় অথবা সন্নিহিত বলা হয়, সন্নিহিত বাহু বলা হয়। আর সমকোণের ঠিক বিপরীত দিকে একটা এসি রেখা পাওয়া যায়, এটাকে অতিভুজ বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর কি কি নাম। আচ্ছা, আরও একটা বলে দিই। ধরো এটা তো সিকোণ, এখন তোমাকে যদি বলে এ কোণ সাপেক্ষে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, তাহলে সহজভাবে দেখো, এ কোণ, এ কোণের ঠিক, এ তো সূক্ষ্মকোণ, এই কোণের ঠিক উল্টো দিকে কোন বাহুটা আছে দেখো তো। দেখো এই কোণের জন্য উল্টো দিকে বিসি বাহু আছে, তাহলে এই বিসি বাহুকে কি বলে? ভূমি অথবা সন্নিহিত বাহু। কি বলে? ভূমি অথবা, আবার বলছি, সরি একটু একটু ভুল বললাম। এই কোণের ঠিক উল্টো দিকে, এই কোণের ঠিক উল্টো দিকে সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহু থাকে তাকে কি বলে? সবসময় মনে রাখবে, সূক্ষ্মকোণের উল্টো দিকে যে বাহুটা পাওয়া যায় ওইটাকে লম্ব বলে। তাহলে এ কোণ সাপেক্ষে লম্ব কিন্তু তখন বিসি হয়ে যাবে, এবি না। ঠিক আছে, আর যদি সিকোণ ধরো তাহলে সিকোণের উল্টা কে আছে? এবি। এবি হবে লম্ব অথবা বিপরীত বাহু। আর এই কোণ যদি ধরো তাহলে এই কোণের উল্টো দিকে কোন বাহু আছে? বিসি। তখন বিসি কিন্তু ভূমি হবে না, বিসিটা কি হয়ে যাবে? লম্ব হয়ে যাবে। আমি দুইটা চিত্র এঁকে তোমাদের দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটাও তো একটা অতিভুজ, এ বি সি। আর বি যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, তাহলে আমরা জানি এ যদি সূক্ষ্মকোণ হয় সেই হিসাবে সূক্ষ্মকোণের উল্টো দিকে কোন বাহু আছে? বিসি। তাহলে আমরা জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলে? লম্ব বলে। তখন আবার ভেবো না যে এইটা লম্ব না, সূক্ষ্মকোণের ঠিক উল্টো দিকে যে বাহুটা, যেমন এ কোণের উল্টো দিকে কি আছে? বিসি, তাহলে বিসিটা লম্ব হয়ে যাবে। আর এই সমকোণের উল্টো দিকে কোন বাহুটা আছে? এসি। এসিটা তখন কি হবে? অতিভুজ। আর আরেকটা কোণ, সরি, আর আরেকটা কি শিখেছিলাম? তাহলে এইটা অতিভুজ, এইটা লম্ব, তাহলে এই যে আরেকটা অবশিষ্ট বাহু থাকে এবি, দেখো এই এবি রেখাটা এই কোণের সাথে লাগানো না, তাহলে সূক্ষ্মকোণের সাথে যে একটা রেখা পাওয়া যায়, এই অর্থাৎ এবি, এবিটাকে আসলে আমরা কি বলবো? ভূমি অথবা সন্নিহিত বাহু। বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা কোনটার কি নাম? আশা করি আমরা বুঝে ফেলেছি। এখন চলো আমরা সূত্র শিখি। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের শিখিয়ে দেই। আমরা ত্রিভুজের শীর্ষবিন্দু, এখানে কয়টা বিন্দু বলো তো শিক্ষার্থী বন্ধুরা? আমরা জানি মোট 3টা বিন্দু। দেখো এই যে এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই তিন কোণায় 3টা বিন্দু পাই। এই 3টা বিন্দুকে কিন্তু ত্রিভুজের কি বলে? শীর্ষবিন্দু বলে। কি বলে? শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দু নামকরণ করব ইংরেজির ক্যাপিটাল লেটার দিয়ে, অর্থাৎ বড় হাতের এ বি সি দিয়ে। আর বাহুর যে মাপ, বাহুর মাপকে আমরা প্রকাশ করব স্মল লেটারের, বাহুর মাপকে আমরা স্মল লেটার দিয়ে প্রকাশ করি। আর আর মনে রাখবা কোণ,
এই কোণের পরিমাণকে আমরা সচরাচর এখানে দেখো পেজ নাম্বার 175, এখানে বক্সে সুন্দর করে লেখা আছে। এই যে কোণের মধ্যে আমরা এই কোণের মান তো জানি না, এই যে যেমন এ কোণের মান কত, সি কোণের মান কত, এগুলো তো মান জানি না। এই সূক্ষ্ম কোণ লিখে দিই, সূক্ষ্ম কোণের নামকরণ করা হয় সচরাচর কি দিয়ে? গ্রিক লেটার দিয়ে বা গ্রিক বর্ণ দিয়ে। যেমন এই চিহ্নের নাম কি? এই যে এরকম, এই চিহ্নের নাম হচ্ছে আলফা। নামটা কি? আলফা। বি এর মতো, বি লিখে নিচে একটা লেজের মতো টান দিবে, এটার নাম হচ্ছে বিটা। আর এইভাবে লেখা, এটার নাম হচ্ছে গামা। আলফা, বিটা, গামা। এই শূন্যর মতো লিখে মাঝখানে পেট কেটে দেওয়া, এটার নাম হচ্ছে থিটা। আর জিরো লিখে ঠিক লম্বা করে কেটে দেওয়া, এর নাম হচ্ছে ফাই। আর একটা ডাব্লিউর মতো, ছোট হাতে ডাব্লিউর মতো, ওর নাম হচ্ছে ওমেগা। তাহলে সচরাচর এই যে সূক্ষ্মকোণ, যেমন ধরো সিকোণের পরিমাপতা আমি তো জানি না। এখানে দেখবো অঙ্ক করতে গিয়ে আমরা এই যে লেটারগুলো, মোট 6টা লেটার দেখবো কি কোনোটা না কোনোটা আমরা ব্যবহার করছি। হয়তো এখানে লেখা থাকবে থিটা থাকতে পারে, অর্থাৎ সিকোণের পরিমাণ থিটা হইতে পারে, অথবা কখনো দেখবে এখানে বিটা লেখা থাকতে পারে। অর্থাৎ এই 6টা লেটারের কোনোটা না কোনোটা কোণ পরিমাপের জন্য এই লেটারগুলো ব্যবহার করা হয়। মনে থাকবে কি কি নাম? আলফা, বিটা, গামা, থিটা, ফাই, ওমেগা। সচরাচর এই কয়টা গ্রিক বর্ণ সচরাচর ব্যবহার করা হয়। ক্লিয়ার? আর আরেকবার বলি, ত্রিভুজের 3টা তো শীর্ষবিন্দু আছে। এই যে দেখো আমি নাম দিয়েছি, দেখো এই একটা শীর্ষবিন্দু, এই যে একটা শীর্ষবিন্দু, এই একটা, মোট এই 3টা শীর্ষবিন্দুকে দেখো আমি ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করেছি। অর্থাৎ ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোকে ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করতে হয়। আর বাহুগুলোর মাপ হয় সংখ্যা দিয়ে, কারণ আমরা বাহুগুলো মাপি কি দিয়ে? সংখ্যা দিয়ে, অথবা কি স্মল লেটার দিয়ে, অর্থাৎ ছোট হাতের এ, ছোট হাতের বি, সি, ডি, ই দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লিখে নাও। ওকে, এবার আমরা শিখব সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতের নাম। শিক্ষার্থী বন্ধুরা, মনে করো ও এক্স একটা রশ্মি, এবং আর একটা রশ্মি ও থেকে মনে করো আঁকলাম, সেটা মনে করো ও ওয়াই। এখন ও ওয়াই রশ্মির উপরে যে কোনো একটা বিন্দু পি নেই, ঠিক আছে? তাহলে পি থেকে ও এক্স এর উপরে আমরা একটা আমাদের প্রয়োজনে একটা লম্ব আঁকি। মনে করো লম্বটার নাম পি এম।
তাহলে দেখো পি ও এম এটা কি সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? পি ও এম এটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা কয়টা বাহু পাই? দেখো ওপি, ও এম আর কি পিএম। আচ্ছা, এখন শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু পিএমটা লম্ব, তার মানে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 90 ডিগ্রি, অর্থাৎ পিওএম একটা কি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে এখন আমরা শিখব সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতের নাম। মনে করো পিওএম একটা সূক্ষ্মকোণ, মানে এটা সূক্ষ্মকোণ। কারণ আমরা কিছুক্ষণ আগে শিখেছি সূক্ষ্মকোণের একটা কি লাগে? নাম লাগে, তাই না? তাহলে মনে করো এই সূক্ষ্মকোণে একটা নাম দিই, মনে করো এই কোণটার নাম থিটা। এই কোণটার নাম কি? থিটা। আমরা আগে শিখেছি সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলে? লম্ব, অথবা কি বলে বলো? বিপরীত বাহু। আর সূক্ষ্মকোণের সাথে যে একটা বাহু পাবা, আবার আরেকটা বলি, সমকোণের উল্টো দিকে কি আছে? ওপি। এই ওপিকে কি বলবো? এই সমকোণের বিপরীত বাহুকে কি বলবো? অতিভুজ। আর সূক্ষ্মকোণের অতিভুজ বলা যায়। আর সূক্ষ্মকোণের সাথে যে একটা রেখাংশ পাই, এই অবশিষ্ট আর একটা বাহু, এটার নাম কি? ভূমিও বলে, অথবা সন্নিহিত বাহু বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়টা নাম পেলাম? কয়টা বাহু? একটা, দুইটা, তিনটা। আচ্ছা, এখন দেখো এই তিনটা বাহু থেকে যে কোনো দুইটা বাহু নিয়ে দেখবা মোট 6টা অনুপাত তৈরি করা যায়। ঠিক আছে? যেমন অনুপাত কি? আসলে একটা ভগ্নাংশ, তাই না? আমরা জানি অনুপাত কি? একটা ভগ্নাংশ। তার মানে অতিভুজ একটা, যেমন দেখো আমরা নাম করি অতিভুজ দেখো তো, অতিভুজকে কি দিয়ে ভাগ দেওয়া যায়? ভূমি দিয়ে ভাগ দেওয়া যায়। কি দিয়ে ভাগ দেওয়া যায়? ভূমি। আবার 2 নাম্বার, অতিভুজকে আবার কি দিয়ে ভাগ দেওয়া যায়? লম্ব দিয়ে, তাই না? অতিভুজকে লম্ব দিয়েও ভাগ করা যায়, যায় না? আচ্ছা, আবার দেখো 3 নাম্বার, তার মানে এই অতিভুজকে দুইটা বাহু দিয়ে অনুপাত আকারে প্রকাশ করেছি। ঠিক একইভাবে যদি এবার ভূমিকে ধরো, তার মানে কি? ভূমিকে কেউ ভাগ করতে পারে, ভূমিকে অতিভুজ দিয়ে একবার ভাগ করা যায়, আবার ভূমিকে লম্ব দিয়েও কি একবার ভাগ করা যায়, অর্থাৎ অনুপাত আকারে প্রকাশ করা যায়। তাহলে এইভাবে লেখা যায় না? ভূমি বাই অতিভুজ। দেখো ভূমিকে একবার কি দিয়ে ভাগ দিব? অতিভুজ। 3টা। আবার ভূমিকে কি দিয়ে ভাগ দিব? ভূমিকে তো একবার অতিভুজ দিয়ে ভাগ দিলাম, এই ভূমিকে আবার কি দিয়ে ভাগ দিব? লম্ব দিয়ে। তাহলে দেখো তো কয়টা অনুপাত হলো? 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে অতিভুজকে একবার ভূমি দিয়ে ভাগ দিলাম, আবার অতিভুজকে একবার লম্ব দিয়ে ভাগ করলাম, গেল। আবার ভূমিকে একবার অতিভুজ দিয়ে ভাগ করলাম, আবার এই ভূমিকে একবার লম্ব দিয়ে ভাগ করলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু দেখো তো, ঠিক একইভাবে লম্বকে কি অতিভুজ দিয়ে একবার ভাগ করা যায় না? লম্বকে কি আবার ভূমি দিয়েও ভাগ করা যায়। তাহলে দেখো আরও বাকি দুইটা তৈরি হয়। তাহলে 5 সমান কি লেখা যায়? লম্ব ভাগ অতিভুজ 6, লম্বকে আবার কি দিয়ে ভাগ দেওয়া যায়? ভূমি দিয়ে। তাহলে দেখো এখানে মোট কয়টা ভগ্নাংশ পেলাম? 6টা। এই 6টা ভগ্নাংশই কিন্তু আসলে কি বলা হয়? ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে? এখন এই
ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতকে ছয়টা নামে নামকরণ করা হয়। কি বললাম, এই যে যে তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহুকে অনুপাত ধরে দেখো মোট কয়টা অনুপাত তৈরি করলাম আমরা? ছয়টা। এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতকে ছয়টা নামে অভিহিত করা হয়। সেটা হচ্ছে সেক থিটা সমান সমান এই অতিভুজ বাই ভূমি। দেখো এই অতিভুজ বাই ভূমি, এই এই ভগ্নাংশটার নাম বিজ্ঞানীরা করেছে সেক সেক থিটা। দেখো এই কোণের নাম কি? থিটা। তাই এখানে অতিভুজ বাই ভূমিকে বলছে সেক থিটা। কি বলছে? সেক থিটা। ঠিক আছে। যদি এখানে থিটা না থেকে এখানে ধরো অন্য একটা প্রতীক থাকতো, ধরো বিটা, তাহলে এই থিটার জায়গায় আমরা কি লিখতাম? বিটা। অর্থাৎ এক কথায় মনে রাখবে, অতিভুজকে ভূমি দিয়ে ভাগ করলে যে ত্রিকোণমিতিক অনুপাত পাওয়া যায় ওর নাম হচ্ছে কি? সেক। আর এখানে থিটার এই কোণের মান যা দেওয়া থাকবে, নাম যা দেওয়া থাকবে সেকের সাথে, সেটাই লিখতে হবে। ধরো এখানে থিটা না বিটা থাকলে আমি এখানে বিটা লিখলাম, এখানে যদি আলফা থাকতো আমি এখানে আলফাই লিখতাম। ঠিক আছে, ওকে। আর একটা, এইবার পরেরটা অতিভুজ বাই লম্ব। এই অতিভুজ বাই লম্ব এই ত্রিকোণমিতিক অনুপাতটার নাম বিজ্ঞানীরা দিয়েছে ক সেক থিটা। উপরেরটার নাম কি? সেক থিটা, নিচেরটার নাম ক সেক থিটা। ঠিক আছে, আচ্ছা। আর ভূমি বাই অতিভুজকে ওরা নাম দিচ্ছে কস, COS, কস থিটা। এগুলো কিন্তু সব ছোট হাতে লিখতে হয়, এগুলো কিন্তু কোনোটাই বড় হাতের না, এগুলো সব স্মল লেটার দিয়ে লিখতে হয়। তার মানে ভূমি বাই অতিভুজ সমান কি? কস থিটা। ভূমি বাই অতিভুজকে কি নামে অভিহিত করা হয়? কস থিটা হিসাবে। ঠিক একইভাবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব এটাকে কি নামে অভিহিত করা হয়? কট থিটা দিয়ে। কি নামে অভিহিত করা হয়? কট থিটা দিয়ে। আর লম্ব বাই অতিভুজ এটাকে কি নামে অভিহিত করা হয়? সাইন থিটা দিয়ে। সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। আর লম্ব বাই ভূমিকে কি নামে ডাকা হয়? ট্যান থিটা দিয়ে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা ছয়টা নাম পেলাম। সেক থিটা সমান কি? অতিভুজ বাই ভূমি। সেক, এই অতিভুজ বাই ভূমিকে কি বলে? সেক থিটা বলে। আবার অতিভুজ বাই লম্বকে কি বলে? কসেক থিটা। ভূমি বাই অতিভুজকে কি বলে? কস থিটা। ভূমি বাই লম্বকে কি বলে? কট থিটা। লম্ব বাই অতিভুজকে কি বলে? সাইন থিটা। লম্ব বাই ভূমিকে কি বলে? ট্যান থিটা। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো আসলে এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতের নাম আমাদের মুখস্থ থাকতে হবে, কারণ এগুলো যদি আমরা মনে না রাখি, এই সূত্র ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নাম যদি না জানি, এই সূত্রগুলো যদি না জানি, সামনে দেখবে আমরা অনেক অঙ্ক করব, তখন এগুলো আমাদের কাজে লাগবে। তখন কিন্তু যদি আমাদের মনে না থাকে সেগুলো আমরা কি করব? ভুল করে ফেলবো, তাই তো? তো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা সহজ পদ্ধতি শিখাই দিই, যেটা অনায়াসে তোমরা মনে রাখতে পারবে। তোমরা লিখে নাও একটা কথা, টেরা টেরা লম্বা ভূত। তিনটা বাক্যের কথা মনে রাখো। তিনটা বাক্য মনে রাখলেই এই যে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত এমনি পারবা। টেরা, আসলে টেরা বলতে আসলে আমরা কাকে বুঝবো? ট্যানকে বুঝবো। কারণ এই যে TAN থিটা, টেরা বলতে আসলে আমরা কাকে বুঝবো? ট্যান। দেখো তোমরা নিজেরাই পারবে এখন। ট্যান। লম্বা বলতে আসলে কি বুঝি? লম্বকে বুঝি। লম্বা মানে কি? লম্ব।
আর ভূমি মানে তো ভূমি, তার মানে ট্যান সমান কি লম্ব বাই ভূমি। দেখো আমাদের এই তুমি যদি শুধু একটু মনে রাখো, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, ভূমি না ভূত হবে, টেরা লম্বা ভূত। তাহলে ভূত মানে কি আসলে আমরা কি মনে করি, ভূতে কি হয় ভূমি না। তাহলে ট্যাতে মানে কি ট্যান, লম্বা মানে কি লম্ব, ভূত ভূতে কি ভূমি না। তার মানে ট্যান সমান কি লম্ব বাই ভূমি। দেখো ট্যান সমান ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, ঠিক আছে। আচ্ছা, তার মানে টেরা লম্বা ভূত, এই কথাটা যদি মনে রাখো তাহলে তোমার এই সূত্রটা শেখা হয়ে গেল। টেরা মানে ট্যান, লম্বা মানে লম্ব, আর ভাগ হলো কি ভূত, ভূতে কি হয় ভূমি। ক্লিয়ার? তার মানে এই একটা দেখো আমরা শিখে ফেলেছি। আর মনে রাখবে আর একটা হচ্ছে, আর একটা কথা মনে রাখবে, ট্যানের উল্টা কিন্তু আসলে কি হয় কট। আচ্ছা, উল্টা মানে কি, এই যে এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা লম্ব আছে না, এই উপরে কি লম্ব না, এই লম্বকে যদি নিচে লেখো আর ভূমিকে যদি উপরে দাও তাহলে কি হয় ভূমি বাই লম্ব। তার মানে ট্যানকে উল্টে দিলে আসলে কি পাওয়া যায়, কট পাওয়া যায়। দেখো ওই লম্ব বাই ভূমিকে উল্টায় দাও, তার মানে কি ভূমি উপরে আসবে, নিচে কি আসবে লম্ব। তার মানে ট্যানকে উল্টায় দিলে আসলে কি পাওয়া যায়, কট পাওয়া যায়। তাহলে এটা এখানে লিখতে পারো, ট্যান থিটা এর উল্টো হচ্ছে ট্যানের উল্টো হলো কি কট থিটা। মনে থাকবে শিক্ষার্থী বন্ধুরা, ট্যানের উল্টা কি কট, আর ট্যান নির্ণয় সূত্র কি টেরা লম্বা ভূত। দেখছো আমাদের দুইটা সূত্র শেখা হয়ে গেল। আচ্ছা, আর একটা লিখো, আর একটা সূত্র জায়গা নেয়, তোমরা লিখেছো শিক্ষার্থী বন্ধুরা, লিখে নাও। আরো আরো একটা সূত্র লিখে দিই, সাগরে কি বেশি থাকে বলো তো, সাগরে লবণ অনেক। দেখো সাগর মানে কি সাথে কি বোঝায় সাইন, দেখো সাইন মানে কি সাগর, সাইন দেখছো, এখানে আছে, এখানেও কি সাগর বলতে আসলে সাইন বুঝাবো। তাহলে সাগর বললে আসলে কি বুঝবো, সাইন। লবণ লতে কি হয় লম্ব, আর অতে কি হয় অতিভুজ। তোমরা যদি সাগরে লবণ অনেক এই বাক্যটা একটু মনে রাখো, তখনই তুমি বুঝবা সাগর মানে কি সাইন, লবণ লতে লম্ব, অতে অতিভুজ, অর্থাৎ সাইন থিটা সমান কি হবে লম্ব বাই অতিভুজ। দেখো সাইন থিটা সমান কি লিখেছি লম্ব বাই অতিভুজ। তার মানে সাগরে কি থাকে লবণ অনেক, এই কথাটা মনে রাখলেই বুঝবা যে সাইন সমান কি হয় লম্ব বাই অতিভুজ। আর একটা জিনিস দেখো, সাইন সমান কি লম্ব বাই অতিভুজ না, লম্ব বাই অতিভুজকে উল্টায় দাও, লম্ব বাই অতিভুজকে উল্টালে কি হয় অতিভুজ উপরে চলে আসে আর লম্ব নিচে চলে আসে। তাহলে সাইনের উল্টা কিন্তু আসলে কি কসেক, সাইনের উল্টা কি কসেক। দেখো এই যে সাইনকে উল্টায় দিলে কি পাওয়া যায় কসেক পাওয়া যায়, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে এটাও লিখে রাখতে পারো, সাইনের উল্টো কসেক। গেল। আর কি বাক্য দেখছো, এবার চারটা শেখা হয়ে গেল। আর আরেকটা বাক্য তোমরা লিখে রাখো, সেটা হচ্ছে কবরে ভূত, আর একটা হচ্ছে কবরে ভূত অনেক। ক ক কবর, দেখো কবর, ক ক কার মতো উচ্চারণ কস, কবর।
তাহলে কবর বলতে আসলে কি বুঝবো? কস, দেখো এখানে ক দিয়ে সিও ক, আবার কবর তার মানে কসেক থিটা। ভূত, ভূতে কি হয়? ভূমি। আর অতে কি হয়? অতিভুজ। তার মানে কবরে ভূত অনেক। কতে কি বুঝবো? কস থিটা ভূত, ভূতে কি হয়? ভূমি। অনেক, অতে কি হয়? অতিভুজ। তার মানে কবরে ভূত অনেক, এটা দিয়ে কি বুঝবো? কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। দেখো এই যে উপরে আমি 3 নাম্বারে লিখেছি কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ঠিক আছে। আর আরেকটা জিনিস মনে রাখবে, কস কস থিটাকে উল্টায় দিলে, কস থিটার উল্টা কিন্তু, এর উল্টো কিন্তু সেক থিটা। অর্থাৎ কস থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। এখন উল্টায় দাও, তার মানে কি? অতিভুজ আগে আসবে, ভূমি পরে আসবে। তার মানে কস থিটার উল্টা কি হয়? সেক। তার মানে কস থিটা শিখলে সেক থিটা পাওয়া যায়। কস থিটা তুমি যদি জানো তার উল্টাইলে কি হয়? সেক থিটা হয়। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি শিখলাম দেখো। 3টা বাক্য মনে রাখলেই হবে। একটা কি? সাগরে লবণ অনেক। আরেকটা কি? কবরে ভূত অনেক। আরেকটা কি? টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত বলতে কি, কোন সূত্র পাবো? টেনের সূত্র। কবরে ভূত অনেক এটা বললে কসের সূত্র পাবো। আর সাগরে লবণ অনেক এটা পড়লে সাইনের সূত্র পাবো। তাহলে আবার কসকে উল্টাইলে, কসের মানকে উল্টায় দাও, তাহলে যা পাবো সেটা হলো কি? সেক। তাহলে কসের উল্টাকে সেক, আর সাইনের উল্টাকে কসেক, আর আরেকটা বলেছি ট্যানের উল্টাকে কট। ঠিক আছে। আবার একইভাবে বলা যায়, সেককে উল্টাইলে কিন্তু কসই পাওয়া যায়, কসেককে উল্টাইলে সাইনও পাওয়া যায়, আবার কটকে উল্টাইলে কিন্তু ট্যানই পাওয়া যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 3টা বাক্য যদি মনে রাখো, এই কথাগুলি মনে রাখো, তাহলে এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত সূত্র শেখা কোনো কঠিন কিছু নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের কাজ থাকবে বাসায় গিয়ে এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত এবং এর আগে যে কথাগুলো বলেছি সেগুলো অবশ্যই শিখে ফেলা। সামনে এগুলোকে কাজে লাগিয়ে অন্যান্য সূত্র প্রমাণ আমরা সামনের ক্লাসে শিখবো। ঠিক আছে। তো তোমরা তুলে নিয়েছো নিশ্চয়ই। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এইটুকু থাকো। এটাই তোমাদের SW থাকবে। সূত্র শিখে সামনের ক্লাসে আসবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।